পর এক মার্কিন ঘাঁটি কনসুলেটে ইরানের হামলা। শ্রীলঙ্কা উপকূলে ইরানি যুদ্ধ জাহাজে সাবমেরিন থেকে যুক্তরাষ্ট্রের আক্রমণ, নিহত ৮০। তেহরানের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ট্রাম্পের। We're hitting all of their carriers, we're hitting all of their missile stock. ইরান যুদ্ধ নিয়ে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর কাছে বাংলাদেশের উদ্বেগ। দ্রুত সংঘাত বন্ধের তাগিদ, জ্বালানি সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চায় সরকার। মধ্যপ্রাচ্যের সংকট নিয়ে আলোচনা হয়েছে। তাকে বলেছি যত দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে সংঘাত, এই সমস্যা যেন সমাধান করার জন্য তারা প্রচেষ্টা করেন। সাপোর্টের জন্য আমরা রিকোয়েস্ট করেছি। পৃথিবীতে যুদ্ধ চলছে, এর মধ্যে আলোচিত করার প্রয়োজন নাই। যাদের গাড়ি আছে তাদেরকেও একটু চলাফেরা কম করে যদি করতেই হয় পাবলিক ট্রান্সপোর্টগুলো ইউজ করার জন্য। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সবার কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ই হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর। পহেলা বৈশাখের মধ্যে ৯ উপজেলায় শুরু হবে কৃষক কার্ডের পাইলট প্রকল্প। যানজট নিরসনে ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণের পরিকল্পনা। সন্ত্রাসী চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ডেপুটি স্পিকার পদ নিতে নারাজ জামায়াত। সরকারি দলকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়ার আহ্বান। ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকানোর তাগিদ। দুর্নীতির অভিযোগের মুখে বাবা মা সহ নিজের ব্যাংক হিসাব তুলে ধরলেন এনসিপি মুখপাত্র। হিসাব তলবকে রহস্য সৃষ্টির চেষ্টা হিসেবে দেখছেন আসিফ মাহমুদ। এবং ইবির সমাজ কল্যাণ বিভাগের প্রধান কর্মচারী ছুরিকাঘাতে নিহত। হত্যার পর আত্মহত্যার চেষ্টা ঘাতকের। বেতন নিয়ে মতভেদ ও অন্য বিভাগে বদলির জের ধারণা পুলিশের। মধ্যপ্রাচ্যে একের পর এক জ্বালানি স্থাপনা, মার্কিন ঘাঁটি ও কনসুলেটে হামলা চালিয়ে যাচ্ছে প্রতিশোধে মরিয়া ইরান। তেহরান, বৈরুতে পাল্টা হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর মধ্যে ইরানে প্রাণহানি ছাড়িয়েছে ১,০০০। এদিকে শ্রীলঙ্কা উপকূলে ইরানি যুদ্ধ জাহাজে সাবমেরিন থেকে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে ৮০ জন নিহত হয়েছেন। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাতে রণক্ষেত্রে পরিণত পুরো মধ্যপ্রাচ্য। উপসাগরীয় ৫ দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি সৌদি আরামকোর গুরুত্বপূর্ণ স্থাপনা রাস তানুরা তেল শোধনাগার আবারও হামলার শিকার হয়েছে। বাহরাইনে থাকা যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ৫ম বহরের সদর দফতরেও হামলা হয়েছে। তুরস্কের আকাশসীমায় একটি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে মোতায়েন করা ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করে। এর আগে সংযুক্ত আরব আমিরাতের অন্যতম ফুজাইরার একটি তেল স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে তেহরান। একই সঙ্গে দুবাইয়ের মার্কিন কনসুলেট ভবনে হামলা চালিয়েছে ইরান। একই দিনে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের রামাতগান শহরের বেশ কিছু আবাসিক ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ইরান জুড়ে অব্যাহত আছে ইসরায়েলি হামলা। ইরানের কুম শহরে অবস্থিত অ্যাসেম্বলি অফ এক্সপার্টসদের সদর দপ্তর গুড়িয়ে দিয়েছে তেল আবিব। ইরানের পাশাপাশি লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর ওপরও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। শ্রীলঙ্কা উপকূলে একটি ইরানি যুদ্ধ জাহাজে সাবমেরিন থেকে হামলা হয়েছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন অনেককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে বলেন, জাহাজটি থেকে বিপদ সংকেত পাঠানো হয়েছিল। এছাড়া ভারত মহাসাগরে হামলা চালিয়ে ইরানের যুদ্ধ জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছে মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথ। এদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধের দায় নিজ কাঁধে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। I didn't want that to happen. So if anything, I might have forced Israel's hand. But Israel was ready and we were ready. এর মধ্যে ফ্রান্স ও যুক্তরাজ্য মার্কিন ইসরায়েলি বাহিনীর পক্ষে যুদ্ধে যোগ দেওয়ার জন্য নিজেদের সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে। তবে স্পেন এতে অসম্মতি জানিয়েছে। জবাবে মাদ্রিদের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক শেষ করে দেওয়ার হুমকি দিয়েছে ওয়াশিংটন।
চলমান সংঘাতের মধ্যে নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তাবা খামেনির নাম ঘোষণা করেছে ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ। গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে আইআরজিসির চাপে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে এই পরিষদ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। দীর্ঘমেয়াদে যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা ইরানের আছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত। দূতাবাসের সংবাদ সম্মেলনে চলমান সংকটে মুসলিম দেশগুলোর সহমর্মিতা প্রত্যাশা করেন তিনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত হামলা আর যুদ্ধের দাবামায় বিপর্যস্ত ইরান। 5 দিনের যুদ্ধ শেষে সবশেষ পরিস্থিতি পরবর্তী করণীয় তুলে ধরতে গুলশানে ইরানি রাষ্ট্রদূতের সংবাদ সম্মেলন। রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী যুদ্ধের সময় সমর্থন ও সহমর্মিতার জন্য বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। তার ভাষ্য, সব আইন অবজ্ঞা করে আক্রমণ চালানো হয়েছে ইরানে। রাষ্ট্রদূতের প্রত্যাশা, এই আগ্রাসী শক্তির নিন্দা ও প্রতিবাদ জানাবে বাংলাদেশ। আমরা দেখেছি ইরান হামলা নিয়ে কিভাবে মানুষ প্রতিবাদ করেছে। আমরা কৃতজ্ঞ। সরকার আমাদের প্রতি সহমর্মী। তবে যে বিবৃতি দিয়েছে তা আমরা দেখেছি। আমরা প্রত্যাশা করছি ওআইসির সদস্য ও মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ আগ্রাসী শক্তির সরাসরি নিন্দা ও প্রতিবাদ করবে। তিনি জানান, আমেরিকা শান্তির পথে না আসা পর্যন্ত এই যুদ্ধ জারি রাখবে ইরান। প্রতিবেশীদের আমরা নিষেধ করেছি তাদের আশ্রয় দিতে। আমরা বাধ্য হয়ে আরব দেশগুলোতে আক্রমণ করছি। তারা যেখানেই থাকুক আমরা তাদের টার্গেটে পরিণত করব। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি পালিয়ে না গিয়ে মানুষের পাশে ছিলেন জানিয়ে জাহানাবাদী বলেন, ইরান দীর্ঘমেয়াদে এই যুদ্ধ চালানোর সক্ষমতা রাখে। তবে প্রতিরক্ষা চুক্তি না থাকায় চীন সরাসরি তাদের পাশে দাঁড়াতে পারছে না। চীন রাশিয়ার সঙ্গে আমাদের সামরিক বা অস্ত্র কেনাবেচার চুক্তি আছে, কিন্তু প্রতিরক্ষা চুক্তি নেই। তাই তারা পাশে দাঁড়াতে পারছে না। আমাদের যা আছে তাতে যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম। দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার বিষয়েও আশ্বস্ত করেন রাষ্ট্রদূত। বলেন, তারা ইরানিদের মতোই সেবা পাবেন। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী রায়হানুল রানা। যাচ্ছি তার কাছে। রানা, আপনাকে স্বাগত। রানা, আমরা যেমনটি জানি, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোকস্তব্ধ ইরান, এবং তারা কিন্তু এর প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। তারা বিভিন্ন যে দেশ রয়েছে সেখানকার মার্কিন ঘাঁটিতে তারা কিন্তু হামলা চালিয়ে যাচ্ছে, এবং ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র কিন্তু পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে। আজ 5ম দিন যুদ্ধের আপনার কাছে কি তথ্য আছে সবশেষ আমাদেরকে জানাবেন। আলিশা, 5 দিন ধরে কিন্তু রণক্ষেত্রে পরিণত পুরো মধ্যপ্রাচ্য। আপনি যেমনটা বলছিলেন যে খামেনি হত্যার প্রতিবাদে দেশে দেশে ইরান যে হামলা চালিয়ে যাচ্ছে, সেই ধারাবাহিকতায় আজকেও কিন্তু অনেক দেশে হামলা হয়েছে। আপনি জানেন, আমিরাত, কুয়েত, কাতার থেকে শুরু করে সৌদি আরবের পর্যন্ত আজকেও হামলা হয়েছে। আমাদের কাছে কিছু তথ্য আছে আলিশা, আমরা সেই তথ্যগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। আজকে 5ম দিন, এই 5ম দিনের হামলার সারমর্ম যদি আমরা একটু দেখি তাহলে দেখা যাবে প্রতিশোধে মরিয়া ইরান। কুয়েত, দুবাই, সৌদি আরবে হামলা। সৌদি আরবের যে তেল কোম্পানি সেই আরামকো, সেখানে কিন্তু আজকে আবার হামলা হয়েছে। ইরানে প্রায় 2000 লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র সহ ইসরায়েল। আপনি জানেন, 5 দিন ধরেই ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা কিন্তু হামলা চালাচ্ছে। সেই যৌথ হামলায় এখন পর্যন্ত 300-র বেশি সামরিক, যেখান থেকে আপনার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হচ্ছে, ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে, সেগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। শুধুমাত্র ইরানে না, লেবাননেও কিন্তু পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েল। আপনি জানেন যে লেবাননে ইরানের যে যারা মিত্র গোষ্ঠী, সেই হিজবুল্লাহ লেবানন থেকে রকেট হামলা চালিয়েছিল ইসরায়েলে। সেটার প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু ইসরায়েলি বাহিনী দফায় দফায় লেবাননে হামলা চালাচ্ছে। এবং আপনি জানেন, ইরানেও এখন পর্যন্ত 1000-এর বেশি মানুষ মারা গেছে। এরপরের অবস্থান কিন্তু লেবাননে, সেখানেও কিন্তু প্রতিনিয়ত বাড়ছে হতাহতের সংখ্যা। আমাদের কাছে আরও কিছু তথ্য আছে, আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। আলিশা, আপনি জানেন, ভারত মহাসাগরে আজকে ইরানের একটি যুদ্ধজাহাজে সাবমেরিন দিয়ে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সেই ঘটনায় সবশেষ যে তথ্য আমাদের কাছে আছে, অন্তত 80 জন মারা গেছেন। এছাড়াও কিন্তু এখনো 100-র বেশি, অসংখ্য নাবিক, 100-র বেশি নাবিক কিন্তু নিখোঁজ আছে। তাদেরকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে শ্রীলঙ্কা। এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্য, তা হলো আজকে খামেনির যে জানাজার আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা ছিল আজকে, কিন্তু সেটা হয়নি। সেই অনুষ্ঠানটা
স্থগিত করা 3 হয়েছে। দিনের যে আনুষ্ঠানিকতা হওয়ার হ্যাঁ, কথা ছিল সেটি আজ সেটা finally স্থগিত করা হয়ে হয়েছে, গেছে। কারণ সে বলা হচ্ছে কারিগরি ত্রুটি। যদিও আমরা জানি যে আল জাজিরা বলছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তারা হুমকি দিয়েছিল যে যদি আবার এই খামেনি জানাজাকে কেন্দ্র করে তারা একটা মানুষ সমাগম হয়, সেখানে যদি নেতারা অবস্থান নেয় তাহলে সেখানে হামলা চালিয়ে তাদেরকে হত্যা করা হবে, এই হুঁশিয়ারি তারা দিয়েছিল। এবং ওই প্রেক্ষাপটে এইটা স্থগিত করা হয়েছে কিনা তা কিন্তু এখনও জানায়নি তেহরান। আরেকটি বিষয়, চলমান সংকটে মুসলিম দেশগুলোর সহমর্মিতা প্রত্যাশা। আপনি জানেন যে বাংলাদেশে মানে ইরানের যিনি রাষ্ট্রদূত তিনি কিন্তু আজকে সংবাদ সম্মেলন করেছেন এবং তিনি বলেছেন চলমান সংকট নিরসনে মুসলিম দেশগুলোর সহায়তা তারা চেয়েছেন, সহমর্মিতা তারা চেয়েছেন। একই সঙ্গে কিন্তু বাংলাদেশ সমর্থন জানানোয় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতাও কিন্তু প্রকাশ করেছেন আলিশা। রানা, আপনার কাছে আমরা আবারও ফিরব, তার আগে একটি প্রতিবেদন দেখে আসতে চাই। ইরান যুদ্ধ নিয়ে বাংলাদেশ সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের কাছে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। বৈঠকে কূটনৈতিক আলোচনার মাধ্যমে দ্রুত সংঘাত বন্ধের তাগিদ দেওয়া হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলামের সঙ্গে। আলোচনায় ঢাকা ওয়াশিংটন কৌশলগত সম্পর্ক জোরদারের সঙ্গে উঠে আসে রোহিঙ্গা এবং দেশটিতে থাকা অবৈধ অভিবাসী প্রসঙ্গ। বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় পল কাপুর জানান আলোচনা ভালো হয়েছে। পরে পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমে জানান মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে তাকে উদ্বেগ জানানো হয়েছে। অতি দ্রুত কূটনৈতিক সমাধানের মাধ্যমে এ যুদ্ধ বন্ধে ওয়াশিংটনকে আহ্বান জানানো হয়েছে বলেও জানান তিনি। যত দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে এবং কূটনীতিকে একটা অপরচুনিটি দিয়ে এই সংঘাত, এই সমস্যা যেন সমাধান করার জন্য তারা প্রচেষ্টা করেন। সামরিক সহযোগিতা নিয়ে কোনো আলোচনা হয়নি জানিয়ে খলিলুর রহমান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নির্বাচনের আগে তড়িঘড়ি করে করা হয়নি। ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রধান দুটি দলের প্রধানের সঙ্গে নির্বাচনের আগেই কথা বলেছিল এবং তারাও এতে সম্মতি দিয়েছিলেন। সুতরাং এমন না যে এইটা আমরা অন্ধকারে করেছি। খলিলুর রহমান বলেন, যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সহজ ও সম্মানজনক করতে কাজ করছে ঢাকা ওয়াশিংটন। বাংলাদেশি যারা আমেরিকাতে আছেন তাদের ফিরে আনার ব্যাপারেও কথা বলেছি। প্রসেসটা যাতে সহজ হয় এবং সম্মানের সঙ্গে তারা যাতে আসতে পারেন। ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে বাংলাদেশকে নতুন করে চিন্তা করতে হবে বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। আমরা আবারও ফিরছি আলোচনায়। রানা, আমরা যেমনটি প্রতিবেদনে দেখলাম যে পল কাপুরের সঙ্গে কিন্তু বৈঠক হয়েছে। এই বৈঠকের মাধ্যমে আসলে কি কি বিষয় উঠে এসেছে বলে আপনি মনে করেন? আলিশা, শুধুমাত্র কিন্তু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেই বৈঠক হয়নি। আপনি জানেন যে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু আমাদের জ্বালানি এবং বাণিজ্য মন্ত্রীর সঙ্গেও বৈঠক করেছেন। এ নিয়ে আমাদের কাছে আরেকটি প্রতিবেদন আছে, সেই প্রতিবেদনটি দেখে আসবো। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় বন্ধ হয়ে গেছে অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। এতে বিশ্বের অন্যান্য দেশের মতো জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তায় পড়েছে বাংলাদেশও। বুধবার সচিবালয়ে জ্বালানি মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ঢাকা সফররত মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। সংকটময় পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চায় বাংলাদেশ। এখন যে ক্রাইসিস পিরিয়ডে আমাদেরকে সাপোর্টের জন্য আমরা রিকোয়েস্ট করেছি, তারা বলছে তারা এটা কথা বলবে, কথা বলে আমাদের জানাবে। ইনফ্যাক্ট আমাদের ক্রাইসিস থাকবে হলো ঈদের ছুটি পর্যন্ত। তারপরেও আমরা যাতে ঘুরে টুরে আনানো যায়, যেসব সোর্স আছে সেসব ট্যাপ করছি আমরা। বৈঠক শেষে ব্রিফিংয়ে জ্বালানি ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান মন্ত্রী। এ সময় ভারতের ডিজেল পাচার বন্ধে সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়ার কথা জানান তিনি। এখন মার্কেটগুলোতে আলোকসজ্জা করা, পৃথিবীতে যুদ্ধ চলছে, এর মধ্যে আলোকসজ্জা করার তো প্রয়োজন নাই। যাদের গাড়ি আছে তাদেরকেও একটু চলাফেরা কম করে যদি করতেই হয় পাবলিক ট্রান্সপোর্টগুলো ইউজ করার জন্য, বিজিবি চিফের কথা বলছি বর্ডার টাইট করার জন্য। এর আগে পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রী জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে এখনো দর কষাকষির সুযোগ রয়েছে। কোনো চুক্তি এন্ড অফ লাইফ না। প্রত্যেকটা চুক্তিতে সেলফ কেয়ারিং এর জন্য তার নিজস্ব কিছু ধারা থাকে এবং সেখানে তো এরকম যদি কোনোদিন আমাদের কাছে কিছু প্রতীয়মান হয়
যেই ধারাটার সংযোজন বিয়োজন পরিবর্তন দরকার সেখানে ফার্দার নেগোসিয়েশনের স্কোপ তো সবসময় রয়েছে। বৈঠকে মার্কিন বিনিয়োগ আকর্ষণে অশুল্ক বাধা দূর করতে বাংলাদেশকে পদক্ষেপ নেওয়ার তাগিদ দেয় যুক্তরাষ্ট্র। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। আলিশা, আমরা প্রতিবেদনটি দেখলাম। রানা, হরমুজ প্রণালী তো ইতোমধ্যেই বন্ধ ঘোষণা করেছে আইআরজিসি এবং এর কারণে কিন্তু বৈশ্বিক অর্থনীতিতে নানা রকম প্রভাব পড়ছে এবং বাংলাদেশেও কিন্তু প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, এমনটাই বলছেন বিশ্লেষকরা। যেহেতু হরমুজ প্রণালী লাইফলাইন বলা হয় হরমুজ প্রণালীকে জ্বালানি খাতের, তো আপনার কাছে এ নিয়ে কি তথ্য আছে? বাংলাদেশে কি আসলেই কোনো সংকট তৈরির আশঙ্কা রয়েছে কিনা? আলিশা, আপনি জানেন হরমুজ প্রণালী কিন্তু বলা হয় লাইফলাইন ওই অঞ্চলের জন্য, শুধুমাত্র ওই অঞ্চল না, পুরো বিশ্বের জন্যই। কারণ প্রতিদিন পুরো বিশ্বের যে জ্বালানি, সেই জ্বালানির 20% কিন্তু ওই পথ দিয়েই চলাচল করে। যেহেতু বলা হচ্ছে যে হরমুজ প্রণালীর প্রভাব, সেই প্রভাব কিন্তু এর মধ্যে সারা বিশ্বের অনেক দেশেই পড়েছে। আপনি জানেন যে পুরো ইউরোপ জুড়ে গ্যাসের দাম বাড়ছে, জ্বালানির দাম বাড়ছে। এর প্রভাব কিন্তু শুধুমাত্র ইউরোপ বা ওই অঞ্চলেই না, এশিয়া, বিশেষ করে আমাদের এই অঞ্চলেও কিন্তু প্রভাব এবং পড়বে। বলা হচ্ছে যে যুদ্ধ যদি বাড়তে থাকে, দীর্ঘায়িত হতে থাকে, তাহলে কিন্তু আমাদের দেশেও এর প্রভাব পড়বে এবং দাম কিন্তু বেড়ে যাবে জ্বালানি কিংবা গ্যাসের। অবশ্যই এটা দাম বাড়বে এবং আমার কাছে কিছু তথ্য আছে আলিশা, আমরা সেই বিষয়গুলো একটু আলোচনা করি। আমরা যদি দেখি যে হরমুজ প্রণালী বন্ধ, সেই বন্ধের সূত্র ধরে কিন্তু বাংলাদেশে এখন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু সফর করছেন এবং দফায় দফায় বাংলাদেশের মন্ত্রীদের সঙ্গে তিনি বৈঠক করছেন। সেই বৈঠকে চলমান সংঘাত দ্রুত বন্ধের তাগিদ দিচ্ছে বাংলাদেশ। আপনি জানেন, যেটা বলছিলেন যে যদি সংকট দীর্ঘ হয় তাহলে কিন্তু এই পরিস্থিতির প্রভাব বাংলাদেশে খুব প্রকট আকার ধারণ যদিও করতে এখন পারে। বাংলাদেশে বলা হচ্ছে যে মজুদ পর্যাপ্ত রয়েছে, এখনই সমস্যা সৃষ্টি হবে না, তবে সামনে যে যেন দীর্ঘায়িত না হয় সেজন্য বন্ধের আহ্বান সেজন্য করা বলা হচ্ছে। হচ্ছে, যেমন জ্বালানি সংকট মোকাবেলায় সহায়তা প্রত্যাশা, যুক্তরাষ্ট্রের কাছে কিন্তু সহায়তা প্রত্যাশা করছে বাংলাদেশ সরকার, যেন চলমান এই সংকট বাংলাদেশও যেন মোকাবেলা করতে পারে, সেই প্রত্যাশা কিন্তু জানানো হয়েছে। এছাড়াও আপনি দেখেন জ্বালানি ব্যবহারে আমাদের যারা গ্রাহক আছে বাংলাদেশের নাগরিকদের প্রতি কিন্তু মানে পরামর্শ দেওয়া হয়েছে যেন জ্বালানি ব্যবহারে আমরা সবাই সাশ্রয়ী হই, সেটাও কিন্তু বলছেন আমাদের মন্ত্রী। তো যেহেতু তারা বলছেন যে এই মাস যে মার্চ, সেই মার্চে আপাতত আমাদের সংকট হওয়ার কোনো আশঙ্কা নেই, তারপরও কিন্তু পরবর্তী ধাপের বা পরবর্তী সময়ের জন্য যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা প্রত্যাশা করেছে বাংলাদেশ। আলিশা, রানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আমরা জানলাম। অনেক ধন্যবাদ আলিশা। আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী রায়হানুল রানা। আমরা আলাপ করছিলাম যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের যুদ্ধ সম্পর্কে। রাতের সময় আরও থাকছে দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হেলথ কার্ড চালু করতে যাচ্ছে সরকার। সুস্বাস্থ্যের বাংলাদেশ নিয়ে বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধানের সভাপতিত্বে আলাদা বৈঠকে পহেলা বৈশাখের মধ্যে ৯ উপজেলায় কৃষক কার্ডের পাইলট প্রকল্প চালুর সিদ্ধান্ত হয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রতিদিনই বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী। বুধবার সচিবালয়ে কৃষক কার্ড সংক্রান্ত সবশেষ অগ্রগতি আলোচনায় সভাপতিত্ব করেন তারেক রহমান। বৈঠক শেষে কৃষিমন্ত্রী জানান, পহেলা বৈশাখের মধ্যে ৯ উপজেলায় শুরু হবে কৃষক কার্ডের পাইলট প্রকল্প। ৯টা উপজেলা, 9টা ইউনিয়নের 9টা ডিভিশন, ওইভাবে আর কি। কার্ডের মূল উদ্দেশ্য যেটা আছে সেটা হলো উৎপাদন, ভোক্তা, কৃষি জমি, কৃষির পণ্য, ভ্যারাইটি সব কিছু যেন আমরা নিয়মতান্ত্রিকভাবে কৃষক পেতে পারে এবং গভর্নমেন্টের কাছে যেন সমস্ত তথ্য সঠিকভাবে আসে। সুস্বাস্থ্যের বাংলাদেশ কর্মসূচি সংক্রান্ত সেলের অগ্রগতি নিয়েও বৈঠক করেন প্রধানমন্ত্রী। এ সময় জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হেলথ কার্ড চালুর নির্দেশ দিয়েছেন তারেক রহমান। এর আগে বৃক্ষরোপণ সংক্রান্ত সেলের পর্যালোচনা সভাও করেন সরকার প্রধান। পরে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী জানান, 1 বছরের মধ্যে 5 কোটি গাছ রোপণ হবে মে থেকে। মে মাস থেকে আমাদের এই বৃক্ষরোপণ শুরু। তো আমরা চাচ্ছি যে এবছরে আমরা যেন 5 কোটি পূরণ করতে পারি, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি। এদিন 8 প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সন্ত্রাসী চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে ডিএমপি সদর দফতর পরিদর্শন করে তাবেদারি বন্ধ করে বাহিনীতে চেইন অব কমান্ড প্রতিষ্ঠার নির্দেশ দেন। ঢাকার যানজট নিরসনে ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণের পরিকল্পনার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
দায়িত্ব নেয়ার পর প্রথমবার ডিএমপি সদর দফতর পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তাকে গার্ড অফ অনার দেয় পুলিশের একটি চৌকস দল। পরে ঘুরে দেখেন ডিএমপি সদর দফতর, কথা বলেন কর্মকর্তাদের সঙ্গে। প্রায় 1.5 ঘন্টা পরিদর্শন শেষে মন্ত্রী জানান, জনমনে স্বস্তি নিশ্চিতে আইনের শাসন প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য। চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে সেই হিসাবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শিগগির। যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের একটি তালিকা প্রণয়ন করা হচ্ছে। ব্যক্তিকেন্দ্রিক তাবেদারি বন্ধ করে পুলিশের চেইন অফ কমান্ড প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, এখনই বদলাচ্ছে না বাহিনীর পোশাক। একটা ফেসিবাদী রেজিমের কারণে কিছু সংখ্যক লোক পুলিশ বিভাগও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই জন্য প্রতিষ্ঠান দায়ী নয়। প্রতিষ্ঠান এমনভাবে আমাদেরকে দাঁড় করাতে হবে যাতে প্রাতিষ্ঠানিক সিস্টেমে সবাই কাজ করে, এখানে যেন কোনো ব্যক্তিতান্ত্রিক সিস্টেম গড়ে না ওঠে। রাজধানীর যানজট নিরসনে ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণের পরিকল্পনার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এই ব্যাটারি চালিত গাড়ি চলে এসেছে, এটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, এবং আজকে আমরা বলেছি পরীক্ষামূলকভাবে এয়ারপোর্ট রুট থেকে শুরু করে এই ভিআইপি রুট হয়ে প্রাথমিকভাবে আমরা এই চলাচলগুলো সীমিত করব। এছাড়া হাদি হত্যা তদন্ত চলমান আছে বলে জানান মন্ত্রী। সানবীর রূপল, সময় সংবাদ। সনদ বাস্তবায়ন এবং সরকার দলের সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ ছাড়া ডেপুটি স্পিকার পদ নিতে নারাজ জামায়াত। তবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দলটিকে দেয়া ডেপুটি স্পিকারের প্রস্তাব এখনই ফিরিয়ে দিতে চায় না দলটি। জামায়াতের নেতারা বলছেন, সংসদীয় ক্ষমতার ভারসাম্য রক্ষা এবং ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে উদ্যোগী হতে হবে বিএনপিকে। বিস্তারিত শফিক মুন্সির প্রতিবেদনে। গত 28শে ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ইফতার পরবর্তী এক চা চক্রে সংসদের ডেপুটি স্পিকার পদের জন্য জামায়াত আমিরের কাছে নাম প্রস্তাব করার আহ্বান জানান তিনি। জামায়াতের কাছে ডেপুটি স্পিকারের নাম চাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানা যায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কাছ থেকে। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জুলাই সনদের প্রতি সম্মান রেখে এ উদ্যোগ নিয়েছে সরকার। তাদেরকে অফার করেছি তারা যেন ডেপুটি স্পিকার তারা ঠিক করেন। সরকারের এমন প্রস্তাব নিয়ে আলোচনা চলছে দলটির ভেতরে বাইরে। শুধুই ডেপুটি স্পিকারের পদ নিলে জুলাই সনদ বাস্তবায়ন হুমকির মুখে পড়বে কিনা তা নিয়েও চলছে বিশ্লেষণ। যদিও দলটির নেতাদের দাবি, জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের বিষয়ে বিএনপির অবস্থান পরিষ্কার হওয়ার পরই ডেপুটি স্পিকার পদের প্রস্তাব নিয়ে ভাববেন তারা। আসলে ওনাদের অবস্থানটাকে ওনাদেরকে স্পষ্ট করা লাগবে, বা এটা আমরা স্পষ্ট হওয়ার জন্য আমরা অপেক্ষা করবো বা বোঝার চেষ্টা করবো। ডেপুটি স্পিকারের যে আলোচনাটা এসেছে এটা তো সংস্কার প্রস্তাবের একটা অংশ, খণ্ডিত অংশ, কিন্তু আমরা মনে করি যে পুরো প্যাকেজটা নিয়ে আলোচনা হওয়া দরকার। তবে ডেপুটি স্পিকার পদের প্রস্তাব এখনই ফিরিয়ে দিতে চায় না জামায়াত। দলটির সংসদ সদস্যদের নিয়ে গঠিত সংসদীয় দলের বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলেও জানান দলটির নেতারা। 10 বা 11 তারিখ বসবেন, বিরোধী দলীয় বসে একটা আলোচনা হবে, আর সংসদ অধিবেশনের ফাঁকে হয়তো একসময় বসবেন। সেখানে এই বিষয়ে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করি কোনটা গ্রহণ করাটা সুবিধাজনক হয়, কারণ আমরা তো দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা রাখবো। ডেপুটি স্পিকার সহ সমসাময়িক নানা বিষয় নিয়ে বৃহস্পতিবার কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে বিরোধী দল বাংলাদেশ জামায়াত ইসলামী। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতির অভিযোগের মুখে বাবা মা স্ত্রী সহ নিজের ব্যাংক হিসাব তুলে ধরলেন এনসিপি মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রাতে রাজধানীতে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, রহস্য সৃষ্টির জন্যই ব্যাংক হিসাব তলব করা হয়েছে। অতীতে যারা মনক্ষুণ্ণ হয়েছে এবং দেশে থাকা আওয়ামী লীগের কর্মী সমর্থকরা অভিযোগ তুলেছে বলেও মন্তব্য করেন তিনি। সোমবার দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাবের তথ্য তলব করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এরপর থেকেই দেশজুড়ে গুঞ্জন শুরু হয় অন্তর্বর্তী সরকারের সময়ে 3 মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই উপদেষ্টাকে নিয়ে। বুধবার রাতে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন দলটির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ। সাংবাদিকদের সামনে তুলে ধরেন বাবা মা স্ত্রী সহ নিজের ব্যাংক হিসাব। বলেন, জনগণের কাছে নিজের অবস্থান পরিষ্কার করলেন তিনি। সেভিংস অ্যাকাউন্ট, এটাতে 9,930 টাকা আছে, আর আরেকটা হচ্ছে আমার স্যালারি অ্যাকাউন্ট, যেটা আমার গভর্নমেন্টে থাকা অবস্থায় স্যালারি সহ। এই অ্যাকাউন্টে এখন আছে 9,78,600
26 টাকা। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে আসিফ মাহমুদের অংশগ্রহণের গুঞ্জন উঠতেই দুদকে তার বিরুদ্ধে এমন অভিযোগকে একটি শ্রেণীর ষড়যন্ত্র বলে মন্তব্য করেন তিনি। বলেন, রহস্য সৃষ্টির জন্যই ব্যাংক হিসাব তলব করা হয়েছে। যারা বিগত সময়ে সরকারের দায়িত্বে থাকার কারণে বিভিন্ন দায়িত্ব পালনকালে নানাভাবে মনক্ষুণ্ণ হয়েছেন, তারা এই চেষ্টাগুলো করছেন এবং একটা গোষ্ঠী যারা আওয়ামী লীগ আমাদের গণঅভ্যুত্থানের কারণে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তারা তো প্রতিনিয়ত লেগেই আছেন। এর আগে 10 ফেব্রুয়ারি উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ করে অন্তর্বর্তী সরকার। এতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার 15,34,000 টাকার সম্পদ উল্লেখ করা হয়। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরো থাকছে। বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য 15 সদস্য স্কোয়াড ঘোষণা পাকিস্তানের। রাখা হয়নি বাবর আজমকে। প্রথমবারের মতো ওয়ানডেতে ডাক পেলেন 6 ক্রিকেটার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে বেশ কিছু অসঙ্গতি পেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় হাসপাতাল পরিচালককে দ্রুত সমস্যা সমাধানের নির্দেশ দেন তিনি। বলেন, কোনো হাসপাতালেই দালাল থাকতে দেওয়া হবে না। কোনো বার্তা না দিয়ে বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তার অপ্রত্যাশিত আগমনে অনেকটা অপ্রস্তুত চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্যকর্মীরা। এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী, কথা বলেন রোগীদের সঙ্গেও। পরে তিনি বলেন, ওষুধ সরবরাহ সহ কিছু বিষয়ে অভিযোগ পাওয়া গেছে, দ্রুত এগুলো নিয়ে কাজ করবে সরকার। আগে যেরকম আসতেই দেখতাম শত শত তেলাপোকা দৌড়াদৌড়ি করতেছে, আই ডিডন্ট ফাউন্ড দ্যাট সিনারিও টুডে। তেলাপোকা দেখেছি, বাট সংখ্যায় কম, আরও কন্ট্রোল করতে হবে। মেডিসিন সব পাচ্ছে না রোগীরা, এটা একটা কমপ্লেন আছে। আমি কাপড়গুলি দেখেছি যে যাকে দেওয়া হয়েছে নিম্নমানের ওয়াশ। হাসপাতালে জনগণ সংকটের কথা উল্লেখ করে সীমিত সম্পদের মধ্যেই স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আশ্বাস দেন মন্ত্রী। দালালি বন্ধ করে ফেলবে একেবারে। রুগী বেচা কিনা করা বা ট্রলি বেচা কিনা করা, রুগী ভর্তি করার টাকা নেওয়া 100% অফ করি। অল ওভার দ্য কান্ট্রি, ইভেন ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারগুলিতে আমাদের একটা বিগ প্ল্যান আমাদের আছে। হাসপাতালে দালালের দৌরাত্ম্য ঠেকাতে স্বাস্থ্যমন্ত্রীকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান রোগীর স্বজনরা। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা। অফিস টাইমে ভূমি অফিসে ঝুলছিল তালা। প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের খবরে তড়িঘড়ি করে আসেন কর্মকর্তা কর্মচারীরা। সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসে এমন চিত্র দেখতে পান প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। বুধবার সকাল 9টা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল এসে দেখেন অফিসের দুটি কক্ষেই ঝুলছে তালা। 9টা 25 আসেন অফিস সহকারী ফাতেমা জান্নাতি। প্রতিমন্ত্রীকে অপেক্ষায় দেখে হতচকিত তিনি। তড়িঘড়ি করে খুললেন অফিস কক্ষ। পরে একে একে উপস্থিত হন সহকারী কর্মকর্তা ও উপসহকারী কর্মকর্তা। প্রতিমন্ত্রীকে পেয়ে নানা সমস্যার কথা তুলে ধরেন সেবা প্রার্থীরা। জানান, টাকা ছাড়া মেলে না কোনো সেবা। আমার বাহার সম্পত্তি, আবার আমার 2% টাকা দিচ্ছে, সেইটাও নামঞ্জুর করে দেয়। আমার একটা বাড়ির, ছোট একটা বাড়ির একটা কাজ 2.5 লক্ষ টাকা দাবি করছে। এরপরে এই কাজ আমি 20,000 টাকা করাইছি। এ সময় কোনো অনিয়ম পেলে ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে প্রতিমন্ত্রী জানান, প্রমাণ পেলে ছাড় দেবে না সরকার, নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। সারা বাংলাদেশের প্রত্যেকটা ভূমি অফিসকে নিয়ে প্রশ্নবিদ্ধ আছে। অনেকের অভাব, অভিযোগ, অনুযোগ অনেক কিছু আছে, অনেক বিষয় এখানে আছে। কারাপশনের এলিগেশনসটা তো 1 নম্বরে আছে। দুর্নীতি ঠেকাতে সারা দেশে এমন আকস্মিক পরিদর্শন চলমান থাকবে বলে জানান ভূমি প্রতিমন্ত্রী। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। সমন্বিত উদ্যোগের মাধ্যমে পুরান ঢাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। দুপুরে ধোলাইখাল ও লক্ষ্মীবাজার সড়ক উন্নয়ন প্রকল্প দুটির অগ্রগতি পরিদর্শনে গিয়ে তিনি মন্তব্য করেন। বলেন, প্রকল্প দুটি বাস্তবায়িত হলে এই এলাকার যোগাযোগ ব্যবস্থা বদলে যাবে, জলাবদ্ধতার অবসান হবে। অবৈধ স্থাপনা প্রসঙ্গে বলেন, দখলে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে যানবাহন চলাচলের উপযোগী করে দেয়া হবে। ফুটপাতগুলো দখলমুক্ত করে পথচারীদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলেও জানান তিনি। রাস্তার অনেকখানি বিভিন্নভাবে দখল হয়ে গিয়েছে, অবৈধভাবে সেখানে স্থাপনা নির্মাণ করা হয়েছে, যেটা আমরা সরকারের যে পলিসি যেটি রয়েছে যে কোনো অবৈধ স্থাপনা, সেটা ফুটপাত এবং রাস্তা, সেগুলোকে দখল মুক্ত করে যানবাহন এবং
জনসাধারণের চলাচলের জন্য উপযোগী করে তোলা হবে, উন্মুক্ত করে দেওয়া হবে। এবার বাণিজ্য সংবাদ। আলুর ভরা মৌসুমে বড় দরপতনে লোকসানের মুখে রংপুর অঞ্চলের কৃষক। কেজি প্রতি উৎপাদন খরচ 14 থেকে 16 টাকা হলেও বিক্রি হচ্ছে মাত্র 6 থেকে 7 টাকায়। গেল 15 বছরে আলু চাষ করে 9 বারই লোকসান গুনতে হয়েছে এই অঞ্চলের কৃষকদের। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। গেল বছরের বড় ধরনের লোকসান কাটাতে এবার বেশ জোরে সোরে মাঠে নামেন উত্তরের কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন হয়েছে ভালো, তবে আবারও হতাশ কৃষক। চলতি মৌসুমে কৃষক পর্যায়ে প্রতি কেজি আলু উৎপাদনে সার, বীজ, কীটনাশক, সেচসহ আনুষঙ্গিক খরচ 14 থেকে 16 টাকা, তবে বিক্রি হচ্ছে মাত্র 6 থেকে 7 টাকা কেজি দরে। আলু যে বেচাবো, কাক দেবো না দেবো, কম বেশি করে তো 2-1 টাকা কম বেশি দেওয়া যাবে, সেই লোকটাই তো আমাদের পাতারাতে আসে না। গতবার লস খাইছে, এবারও লস খাই, লস। আলু যদি বাড়ি না যায় তো লস খাইবে তো। পরিসংখ্যান বলছে শক্ত বাজার ব্যবস্থাপনা না থাকায় গেল 15 বছরে 5 দফা কৃষক পর্যায়ে এবং 4 দফা কৃষক, ব্যবসায়ী ও হিমাগার মালিক পর্যন্ত ক্ষতির মুখে পড়েন। হিমাগার ভাড়া কমানোর পাশাপাশি সরকারি উদ্যোগে আলুর দর নির্ধারণের দাবি কৃষকের। সরকার যদি বিদেশে রপ্তানি করে তাহলে কিছু টাকা রেট বাড়লে কৃষকের মনে করো 2 টাকা হবে। তবে কৃষকের লোকসান কমাতে দেশীয় পদ্ধতিতে আলু সংরক্ষণের পরামর্শ কৃষি বিভাগের। কৃষকদেরকে দেশি পদ্ধতিতে এবং মাচা পদ্ধতিতে সংরক্ষণের জন্য পরামর্শ দিচ্ছি। চলতি মৌসুমে রংপুর অঞ্চলে আলু আবাদ হয়েছে 1,05,800 হেক্টর জমিতে, উৎপাদন লক্ষ্যমাত্রা 25 লাখ মেট্রিক টন। সংশ্লিষ্টরা বলছেন আলু প্রক্রিয়াজাতকরণ শিল্প এবং রফতানির যথাযথ উদ্যোগ নেওয়া না হলে ধীরে ধীরে উত্তরের কৃষকরা আলু উৎপাদনে আগ্রহ হারাবেন। বিভাগের কর্মচারী ছুরিকাঘাতে প্রাণ গেল কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের প্রধান আসমা সাদিয়া রুনার। পুলিশ জানায়, বিকেলে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সমাজ কল্যাণ বিভাগে নিজ কার্যালয়ে রুনাকে ছুরিকাঘাত করে বিভাগের কর্মচারী ফজলুর রহমান। পরে সে নিজেও আত্মহত্যার চেষ্টা করে বলে জানান শিক্ষার্থীরা। খবর পেয়ে প্রক্টোরিয়াল বডি ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসক রুনাকে মৃত ঘোষণা করেন। বেতন নিয়ে মতভেদ ও অন্য বিভাগে বদলির জেরে এই হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশের। কক্সবাজারের রামুতে তালাবদ্ধ ঘর থেকে বালিশ ও তোশক চাপা দেওয়া অবস্থায় যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় পলাতক রয়েছেন তার স্ত্রী। প্রতিবেশীরা জানান, সকালে বেলাল উদ্দিনের তালাবদ্ধ ঘরের ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙে ঘরে ঢুকে বালিশ ও তোশক মোড়ানো অবস্থায় বেলালের লাশ উদ্ধার করে। স্বজনদের অভিযোগ, স্ত্রীর সঙ্গে প্রায়শই পারিবারিক কলহ হতো বেলালের। তারই জেরে স্বামীকে হত্যা করে পালিয়েছে স্ত্রী। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ। হত্যাকাণ্ডে শিশু ইরাকে ধর্ষণ চেষ্টা ও হত্যার বিচার নিশ্চিতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শোকাহত পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানালেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী। বলেন, জিয়া পরিবারের পক্ষ থেকে দেয়া হবে সহায়তা। এদিকে ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে আসামি বাবু শেখ। ছোট্ট মেয়ের নৃশংস হত্যায় শোকে স্তব্ধ পুরো পরিবার, ক্ষুব্ধ গ্রামবাসী। অশ্রুসিক্ত চোখে মেয়ের শেষ দিনের কথাই বারবার বলছিলেন সন্তানহারা মা। যেভাবে আমার মেয়েকে অসহ্য করে মারছে, তাকে আমি এরকম শাস্তি চাই। বুধবার প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার মূল আসামি বাবু জানায়, পরিবারের সঙ্গে দ্বন্দ্বের জেরে ইরাকে হত্যার পরিকল্পনা করে সে। পরে চকলেটের লোভ দেখিয়ে সীতাকুণ্ড ইকো পার্কে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে ছুরি দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করে। পরে মৃত ভেবে পাহাড়ের খাদে ফেলে চলে যায় বাবু। পুলিশের মাধ্যমে ওনাকে আদালতে উপস্থাপন করা হয়েছে এবং উনি কিভাবে খুন করেছেন এবং কিভাবে কি করেছেন যাবতীয় বিষয়ে উনি বর্ণনা দিবেন। এই দিন দুপুরে শোকাহত পরিবারের সঙ্গে দেখা করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। এই সময় শিশু জান্নাতুল নিসা ইরা হত্যার বিচার নিশ্চিতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন বলে জানান প্রতিমন্ত্রী। এই বিচার নিশ্চিত করার জন্য যা যা করা প্রয়োজন এটা সরকারের পক্ষ থেকে করা হবে। এই ধরনের ঘটনা যেন কেউ পুনরাবৃত্তি করতে সাহস না করে,
সেই ব্যবস্থাটা আমরা নেওয়ার চেষ্টা করব। ওই আসামির সাথে ওনার বউও যুক্ত ছিল, কারণ ওই মহিলাটা বাসা থেকে দুইবার বুরকা পরে পরে বাইর হয়েছে। ওর ফাঁসিও যেমন দৃষ্টান্তমূলক শাস্তি, যেন এই দেশে আরো ছেলে এবং কেউ যেন সন্ত্রাসী না করতে পারে। পহেলা মার্চ মুমূর্ষু অবস্থায় ইরাকে দেখতে পেয়ে উদ্ধার করেন নির্মাণ শ্রমিকরা। প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়। মঙ্গলবার ভোরে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় জান্নাতুল নিসা ইরার। ফেরদৌসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। অমর একুশে বইমেলায় পুরাতন লেখকদের জয় জয়কার। অনেক প্রকাশনী তাদের জনপ্রিয় ও প্রতিষ্ঠিত লেখকদের বই নতুন মুদ্রণ প্রকাশ করেছে। তবে তরুণ পাঠকদের পছন্দের তালিকায় এগিয়ে আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত হয়ে ওঠা নতুন লেখকেরা। কথায় আছে, নতুনদের ভিড়ে একসময় পুরাতন হারিয়ে যায়, কিন্তু সাহিত্যের জগতে চিত্রটা যেন একেবারেই ভিন্ন। সময় বদলালেও অমর একুশে বইমেলায় পাঠকের প্রথম পছন্দ এখনো আগের লেখকেরাই। একসময় অন্য প্রকাশ মানেই ছিল হুমায়ুন আহমেদের বই, আজও সেই ধারা অনেকটাই অটুট রেখেছেন তারা। এই প্রকাশনীতে নতুন লেখকের বই আসলেও প্রতি বইমেলায় নতুন মুদ্রণে হাজির হন প্রয়াত হুমায়ুন আহমেদ। শুধু তিনিই নন, মেলা জুড়ে এখনো বেশি আবেদন দেখা যাচ্ছে প্রতিষ্ঠিত আগের লেখকেরাই। 30-35 বছর ধরে ওনার বইগুলো বরাবরের মতোই একইভাবে বিক্রি হচ্ছে। তো কিন্তু এর পাশাপাশি নতুন লেখকদের বইও যাচ্ছে। প্রতি বছরই বিভিন্ন সময় রিপ্রিন্ট করতে হয়। শরৎচন্দ্রের বই, জীবনানন্দের বইগুলো আমরা যে সিরিজ আকারে করছি চিরায়তের, এই বইগুলো সবসময় বিক্রি হয়। তবে নতুন লেখকরাও আলোচনায় আছেন। তরুণ পাঠকদের অনেকেই খুঁজছেন নতুন লেখকের বই। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত লেখকদের প্রতিও আগ্রহ রয়েছে তাদের। পুরাতন লেখকদের বই পড়ি। ম্যাক্সিমামই তরুণ বা ইউথ যারা, এই সেন্ট্রিক পাঠকরাই বেশি। প্রথম থেকে ইউটিউব চ্যানেলের ফ্যান আর কি, ক্লাস 2 থেকে। সো উনি যখন শুনলাম আর কি উনি বই বাইর করছে, তখন থেকে নেওয়ার খুব আর কি ইচ্ছা ছিল। এদিকে বইমেলার সপ্তম দিনেও ছিল পাঠক খরা। এদিন প্রকাশিত হয়েছে প্রায় 81টি নতুন বই। রাতের সময় খেলার খবর। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন 6 ক্রিকেটার। দলে রাখা হয়নি বাবর আজমকে। ওয়ানডেতে অভিষেক হয়নি এমন 6 ক্রিকেটার নিয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান। তারা হলেন আব্দুল সামাদ, মাজ সাদাকাত, মোহাম্মদ গাজী গড়ি, সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান এবং শামিল হোসাইন। অধিনায়কের দায়িত্বে আছেন শাহিদ শাহ আফ্রিদি। মোহাম্মদ রিজওয়ান আছেন দলে। সালমান আলী আগা, আবরার আহমেদ, হারিস রৌফ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, ওয়াসিম জুনিয়র, হোসাইন তালাতদের রাখা হয়েছে স্কোয়াডে। 8 মার্চ 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। একের পর এক মার্কিন ঘাঁটি কনসুলেটে ইরানের হামলা। শ্রীলঙ্কায় ইরানি যুদ্ধজাহাজে যুক্তরাষ্ট্রের আক্রমণ, নিহত 80। তেহরানের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ট্রাম্পের। ইরান যুদ্ধ নিয়ে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর কাছে বাংলাদেশের উদ্বেগ। দ্রুত সংঘাত বন্ধের তাগিদ। জ্বালানি সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চায় সরকার। এবং সবার কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রী। পহেলা বৈশাখের মধ্যে 9 উপজেলায় শুরু হবে কৃষক কার্ডের পাইলট প্রকল্প। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়।